গ্রীষ্মের দুপুর, গলির রাস্তা ফাঁকা, গাছপালার ছায়া ছড়ানো, হালকা হাওয়া বইছে। কলেজ থেকে বাসায় ফিরছে প্রত্যাশা। স্কুটির হ্যান্ডেলে 2 হাত রেখে হেঁটে হেঁটে বন্ধুদের সাথে গল্প করতে করতে যাচ্ছে, আর মাঝে মাঝে গালে থাকা সেন্টার ফ্রুট চিবাচ্ছে তো আবার ফুলাচ্ছে। পাশে হ্যাপি চিপস খেতে খেতে হাঁটছে, অপর পাশে নাহিদ সাইকেলে চড়ে। হঠাৎ পিছন থেকে রোহান দৌড়ে আসলো, কোনো কিছু না বলেই ঝাঁপিয়ে নাহিদের সাইকেলের পেছনে বসে পড়ল। সাইকেলের ভারে একটু হেলে পড়তে পড়তে কোনো রকমে নাহিদ সামলে নিল। পিছনে ঘাড় ঘুরিয়ে চোখ রাঙিয়ে বলল, আরে বেটা, আর একটু হলেই তো যাচ্ছিলাম, একদম ড্রেনে পড়তাম। সাইকেল তো যেতই, সাথে 1 ডজন সাবান লাগতো গা থেকে ড্রেনের পচা গন্ধ দূর করতে। ওপাশ থেকে প্রত্যাশা চিঁচিয়ে বলল, নাহিদ সমস্যা ছিল না, ওর বড়লোক শ্বশুরের থেকে বিয়ের সময় যৌতুক হিসেবে একটা বাইসাইকেল আর 1 বক্স সাবান নিয়ে তোকে দিত। রোহান বলল, শালার হবু শ্বশুর ঘাড় তেরা, মেয়েই দিচ্ছে না। মেয়ের সাথে 1 টাকার লজেন্স পাবো কিনা সন্দেহ, সেখানে এইসব পাবো ভাবাও বিলাসিতা। সে প্রত্যাশা হাসতে হাসতে স্কুটিতে চেপে বসল, পরপর হ্যাপি পিছনে। গল্পগুজবের মাঝে হঠাৎ প্রত্যাশা নাটকীয় ভাব নিয়ে স্কুটির হ্যান্ডেল থেকে হাত সরিয়ে ফেলল। তারপর ওদের দেখিয়ে চিৎকার করে বলল, এই দেখ দেখ, আমার হাত নেই। নাহিদ কপালে বিরক্তির ছাঁট ফেলে সিরিয়াস গলায় বলল, এ আবার এমন কি দেখ। বলেই সাইকেল চালাতে চালাতে সেও 2 হাত ছাড়ল। প্রত্যাশা মুখ বাঁকালো, নিজেকে আরেক ধাপ উঁচুতে রাখতে দুষ্টু হাসল। দাঁত কেলিয়ে স্কুটির সিটে সোজা হয়ে বসে দুপাশে একটু পা ছড়িয়ে বলল, এবার দেখ, আমার পাও নেই। নাহিদ বলল। মেরি বোন, ও তো রিস্ক নিতে চাইছি না। রোহান উস্কানিমূলক সুরে বলল, দেখিয়ে দে না ওকে, না হলে কনফিডেন্স কই। আমি পিছিয়ে আছি তো মাম্মা, টেনশন কই। নাহিদ হাসতে হাসতে বলল, না মামা, পা নাই বলতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলে পরে বলতে হবে দাঁতও নেই রে। হ্যাপি মুখে চিপস পুরি চিবাতে চিবাতে বলল, দোস্ত, ফাজলামি বাদ দিয়ে ঠিকঠাক চালা। আমি এখন হেলমেট ছাড়া হ্যাপি সিক। অ্যাক্সিডেন্ট হলে নাম হবে লাস্ট স্ন্যাক উইদাউট হ্যাপি চিপস। প্রত্যাশা অনেকটা এগিয়ে গেছে। নাহিদের ম্যাড় শব্দ করা সাইকেলটা যেন হাঁপাচ্ছে, চলছে ধীর গতিতে। পিছন থেকে রোহান বিরক্ত হয়ে জিভে একটা চ শব্দ তুলে বলল, তোর এই সাইকেলটি কি জটিল আর কঠিন রোগে ভুগেছে, যেন কোনো হার্ট টিউশন এক্সারসাইজে নামছে। মামা তাড়াতাড়ি ওকে নিয়ে কলিকাতা হারবাল শরণাপন্ন হ, এক ফলাফলই যথেষ্ট। এর ঘর ঘরে শব্দে আমার মাথা নষ্ট। এই বলে রোহান পিছন থেকে লাফিয়ে নেমে পড়ল। 3 রাস্তার মোড়ের কাছাকাছি যেতেই প্রত্যাশার চোখ দুটো বিস্ময় শুরু হয়ে যায়। নীরবের মতো লাগছে। পিছনের দৃশ্য দেখে কপালে চিন্তার ছাপ পড়ে। ওই তো দেখা যাচ্ছে, কালো বাইকের পিছনে একটা বাচ্চা মেয়ে বসে, পিঠে স্কুল ব্যাগ, 2 হাতে শক্ত করে বাইকারের পিঠ পিছিয়ে ধরে আছে। কালো বাইক, ইউনিফর্ম, পিছনের অবয়ব, মন বলছে ওটা নীরব। তবে বাচ্চা মেয়েটা কি আনিশা? আনিশা এর থেকে একটু বড়, আর আনিশার চুলগুলো একটু কুঁকড়ানো। বাইকার সহ মেয়েটির পিছন সাইড দেখা যাচ্ছে। বাইকটা মুহূর্তেই অপর রাস্তা দিয়ে ছুটে আড়াল হয়ে গেল। কত পুলিশই তো আছে, তাদের কেউ হবে হয়তো, বাচ্চাকে স্কুল থেকে। এসব ভেবে প্রত্যাশা মাথা থেকে ঝেড়ে ফেলল। কয়েক সেকেন্ড আগের দৃশ্য আর ভাবনা, ইচ্ছেকে মোনা উপরে নিয়ে যায়। তানিয়া ড্রয়িং রুমেই ছিলেন। নীরবকে উদ্দেশ্য করে বললেন, বসো বাবা। তারপর সার্ভেন্টকে ঠান্ডা পানীয় আনতে বললেন। নীরব সোফায় বসল। ভেতরে ভেতরে ওর এক ভাবনা চলছে, কিভাবে প্রসঙ্গ উঠাবে ভাবছি। এর মধ্যে হন্তদন্ত পায়ে এক হাতে সাইড ব্যাগ ধরিয়ে অন্য হাতে শাড়ির কুচি আগলে এগিয়ে আসছে প্রীতি। খানিকটা দূর থেকেই বলল, মা, ইচ্ছে আসছে। বলতে বলতে দৃষ্টি গেল নীরবের দিকে। তানিয়া বললেন, এই তো একটু আগে নীরব নিয়ে এলো। ও ছোট করে জবাব দিয়ে সোফায় এসে বসল প্রীতি। তানিয়া বলতে থাকলেন, স্বার্থ বলল ড্রাইভার নাকি অসুস্থ, আবার স্বার্থ তো ক্যাম্পেইনে শহরের বাইরে গিয়েছে, তাই তোকে ফোন দিয়েছে ইচ্ছেকে আনতে বলো। তোকে ফোন দিলাম, ফোন বন্ধ দেখালো, তাই শেষমেশ উপায়ন্তর না দেখে নীরবের কাছে ফোন দেই। প্রীতি ব্যাগের সাইড থেকে ফোন বের করতে করতে জবাবে বলল, তখন একটা মিটিংয়ে ছিলাম, মিটিংটা শেষে ফোন ওপেন করতেই ভাইয়ার কল দেখলাম। ব্যাক করার পর শুনেই ছুটে এলাম। স্কুলে এসে ইচ্ছে নেই শুনে মাথা ঘুরে গিয়েছিল। তারপর গেট পাশে স্বাক্ষর চেক করে নীরবের নাম দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলি। এর মধ্যে ঠান্ডা পানীয়ের গ্লাসে ট্রি এনে টি টেবিলে নামায়।
তানিয়া খান আদুরি গলায় নীরবকে নিতে বললেন। নীরব গ্লাসটা হাতে তুলল, বলল, আন্টি, আমার একটা কথা বলার ছিল। প্রীতি ঝুঁকে একটা গ্লাস হাতে নিচ্ছিল, আর চোখে ভ্রু কুচকে নীরবের দিকে তাকালো। পরপর গ্লাসটা হাতে নিয়ে পায়ের উপর পা তুলে বসল। তানিয়া একগাল হেসে বলল, বলো বাবা, এতে জিজ্ঞেস করে কি আছে? একটা কেন, হাজারটা বলো, কোনো সমস্যা নেই। কোমল পানীয়ের গ্লাসে ছোট্ট করে চুমুক দেয় নীরব। তারপর নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমি চাইছি খুব দ্রুতই ইচ্ছেকে ওর নিজের বাড়িতে নিয়ে যেতে। ওখানে অনেকে আছে, ইচ্ছের দেখাশোনার কোনো সমস্যা হবে না, পরিপূর্ণ একটা পরিবার পাবে। ও যে ধাক্কাটা পেয়েছিল, মানসিক বিকাশে বিঘ্ন হচ্ছিল। আশা করি সবার মাঝে থেকে নতুন কোনো আঘাত পেলেও সেটার পুনরাবৃত্তি ঘটবে না। সবার ভালোবাসায় আদরে সুন্দর একটা লাইফ পাবে। প্রীতি তাচ্ছিল্য হাসল, কৌতুকের সুরে বলল, কি বললে তুমি? হাউ ফানি! ওটা ইচ্ছের নিজের বাড়ি। কবে থেকে শুনি? নীরবের চোয়াল শক্ত হয়ে আসলো, গলার স্বর ভারী হয়ে গেল। ইচ্ছের শরীরে আমাদের বংশে রক্ত বইছে, এটা অস্বীকার করতে পারবে। ইচ্ছে আমাদের পরিবারের মেয়ে, এটা যেমন মিথ্যে নয় তেমনি। প্রীতি মাঝখানেই থামিয়ে দিল নীরবকে। ঠোঁটে তাচ্ছিল্যের ছাপ নিয়ে ব্যঙ্গ কণ্ঠে প্রশ্ন করল, আগে আমায় বলো, ওটা ইচ্ছের বাবার বাড়ি কখনো ছিল? প্রীতির তেড়া কথায় রাগে নীরবের মাথার মধ্যে দপদপ করতে লাগলো। নীরবকে সুযোগ না দিয়ে প্রীতি নিজেই উত্তর দিল, তোমরা তো সেই বাড়িকে ওর বাবার ঠিকানা বানাতে দাওনি কখনো। ইচ্ছে তো ওখানে বেড়ে ওঠেনি, কখনো ওখানে পা ফেলার সুযোগই পায়নি। ইভেন তোমাদের বাড়ির কেউ কখনো দেখতেই আসেনি। তুমি এখন বলছো ওটা ওর বাড়ি? কবে থেকে নীরব? টেল মি। নীরব তপ্ত নিঃশ্বাস ফেলল, ঠান্ডা স্বরে বলল, যেটা কাগজে কলমে বাবার ঠিকানা, সেটা নিয়ে আমি অহেতুক তোমার সাথে তর্ক করতে চাইছি না। ইচ্ছের খোঁজ খবর নেয়নি। এখানে শুধু আমার পরিবারেরই দোষ ছিল না, তোমরা নিজেরাই দূরে থেকেছ। আর যে কোন কিছুর সুযোগ আপনা আপনি বয়ে আসে না, সুযোগ করে নিতে হয়। না নিবিড় কখনো করেছিল, না তো তুমি তোমাদের বিয়ে মেনে নেয়নি। পরবর্তীতে তোমরা কখনো গিয়েছিলে মানাতে, কখনো গিয়ে ক্ষমা চেয়ে কাছে থাকার সুযোগটুকু চেয়েছিলে। আমি যতটুকু জানি তোমরাই কোনো যোগাযোগ রাখনি। আমাকে ব্লেম করছো? সব দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ? তোমার ভাইকে বলেছিলাম পরিবারের বিরুদ্ধে গিয়ে আমায় বিয়ে করতে। তানিয়া ব্যাকুল চোখে দুজনের তীব্র দ্বন্দ্ব দেখছেন। পরিস্থিতিটা স্বাভাবিক করতে 2 সেকেন্ড ভাবলেন, তারপর একটু দুশ্চিন্তার সুরে বললেন, তোমার মা রাজি হবে তো নীরব? নিবিড়ের কিছু ভুল ছিল, মা একটু বেশি অভিমানী, সেটাও মানছি। তবে মায়ের মনটা খুব নরম। আমি জানি মা যদি একবার ইচ্ছের চোখে চোখ রাখে আর না বলতে পারবে না। মাকে ম্যানেজ করার দায়িত্ব আমার। বাবা ফিরলেই দুজনকে একসাথে বসিয়ে সব বুঝিয়ে বলবো, সেটা আমার উপর ছেড়ে দিন। প্রীতি এবার রীতিমতো চেঁচিয়ে উঠল, মাথা ঠিক আছে তোমার? আমি আমার মেয়েকে দিতে পারবো না। আমার মেয়ে আমার কাছেই থাকবে। নীরব শান্ত কিন্তু স্পষ্ট গলায় বলল, তোমার থেকে ইচ্ছেকে আলাদা করার কথা বলেছি? বলিনি তো। আর না তো এরকম ইন্টেনশন আছে। ইচ্ছে যেখানেই থাকবে ওর মাম্মাও সাথে থাকবে, যদি তুমি চাও। আশা করি তুমি ব্রেনি। আর বাড়তি কথা না বলে নীরব গ্লাসটা টেবিলে নামালো। পরপর তানিয়ার দিকে চেয়ে ভদ্রতা দেখিয়ে বলল, আমি তাহলে উঠি। শব্দহীন পায়ে প্রস্থান করে নীরব। যতই প্রীতি মেয়ে মেয়ে করুক, এই কদিনে নীরব ঢের অনুমান করেছে প্রীতি মেয়ের প্রতি বড্ড উদাসীন। এমন একটা উদাসীন মায়ের কাছে ইচ্ছে মোটেই সেফ নয়। বিভিন্ন কিছু লক্ষ্য করে নীরব শেষমেশ ইচ্ছেকে নিজেদের বাড়িতে রাখার কথা ভাবে। এখন মাকে বুঝিয়ে সুঝিয়ে মানাতে পারলেই হয়। পূর্ণিমার রাত, হঠাৎই চাঁদের থালাটা ধীরে ধীরে মেঘের আঁচলে ঢাকা পড়ে গেল। এক ঝটকায় দমকা হাওয়া বইতে শুরু করলো, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে প্রত্যাশা। হাওয়ার সাথে বৃষ্টির প্রথম ফোঁটাগুলো এসে গাল ছুঁয়ে দিল। নীরব কফির মগ হাতে এসে সোজাসুজি দোলনায় বসল। আদেশের সুরে বলল, প্রত্যাশা, সরে দাঁড়াও, বৃষ্টির ঝাপটায় ভিজে যাচ্ছ তো। প্রত্যাশা বিরক্ত মুখে ঘুরে নীরবের দিকে তাকালো, ঠোঁট উল্টে বায়না করে বলল, ভিজি না? দারুণ লাগছে তো। ঠান্ডা লাগবে, জ্বর আসবে। কফির মগে ঠোঁট ছুঁয়ে নীরব বলল। প্রত্যাশা ঠোঁট ফুলিয়ে মুখ ভার করে রইল। কিছু পল ওভাবে দাঁড়িয়ে থেকে কিছু ভেবে নীরবের পাশে গিয়ে বসল। আলাপ জমাতে পা দুটো দুলাতে দুলাতে বলল, বৃষ্টি আপনার ভালো লাগে না? হুম। উত্তরটা প্রত্যাশার মনোপুত হলো না। ও মুখ ভেঙিয়ে বলল, এই একটা উত্তর হলো। আপনার জায়গায় অন্য কেউ থাকলে এই ঝুম বৃষ্টির রাতে আমার মতো একটা কিশোরী মেয়েকে পাশে নিয়ে নির্ঘাত একটা
কবিতা টবিতা লিখে ফেলতো। শুধু কবিতাই নয়, রোমান্টিক গানটানো গাইত। হুম, সাথে বৃষ্টিতেও ভিজতো। আপনি তো সেসব কিছুই করবেন না, ভিজবেনও না, আমাকেও ভিজতে দিবেন না। নীরব নিরুত্তর। নীরবের থেকে কোনো উত্তর না পেয়ে প্রত্যাশার রাগ হলো। ও ঝটিকায় উঠে দাঁড়িয়ে তর্জনী আঙুলে নাক ঘষে নিয়ে ঘন ঘন বলল, আপনি খুব আনরোমান্টিক। এখানে আপনার সাথে থাকলে রাগ বাড়বে বই কমবে না। তার চেয়ে বরং রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। ব্যাড নাইট, বোরিং নাইট। এই বলে পা চালিয়েছে, আর অমনি শাড়ির আঁচলে টান পড়ল। নীরব বাম হাতের কফির মগ নামিয়ে ডান হাতে শাড়ির আঁচলটা পেঁচাতে পেঁচাতে এগিয়ে আসতে আসতে বলল, কি বললে আমি আনরোমান্টিক? অন্য কেউ হলে কবিতা তারপর গানও গাইত, তাই বলছিলে, রাইট? প্রত্যাশা এক হাতে শাড়ির আঁচল টেনে বলল। ছাড়ুন তো। আঁচল ছাড়িয়ে প্রত্যাশা পা বাড়ালো। আচমকা বৃষ্টির রিনিঝিনি শব্দের সাথে আকর্ষণীয় সুর কানে এলো। কিসি শায়ার কা দিল বাঙ্কে বারিস্তি হাইন বন্দেন তুমপে। প্রত্যাশা থমকে দাঁড়ায়, ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়। নীরব ওর দিকেই চেয়ে মুখে স্নিগ্ধ হাসি। প্রত্যাশার ভ্রু কুঁচকে গেল, ও সরু চোখে চাইল। তারপর প্রত্যাশার একদম কাছাকাছি এসে চুলের ভাঁজে মুখ ডুবায়। প্রত্যাশা কাঁধ ঝাঁকিয়ে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল। প্রত্যাশার হাত ধরে নীরব আটকে দিল। পরপর এক হাতে বৃষ্টির জল ধরে আকাশের দিকে মুখ তুলে প্রত্যাশা থেমে স্থির দাঁড়িয়ে। নীরব ওর চোখে চোখ রেখে প্রত্যাশা ভ্রু কুঁচকে হাত নেড়ে ইশারায় জিজ্ঞেস করে, কি? নীরব এবার মুচকি হেসে এক হাতে প্রত্যাশার কোমর পেঁচিয়ে ধরে, মুখটা অসহায় বানিয়ে। প্রত্যাশার মুখে হাসি ফোটে, চোখের ভাষায় বলে, তাই নাকি? প্রত্যাশা বিনিময়ে মিষ্টি হাসল। চোখের ভাষা বলছে, আচ্ছা। বাতাসে বৃষ্টির ছাপটা এসে দুজনের গায়ে পড়ছে। ঝিরিঝিরি বৃষ্টি দুজনকে ভিজিয়ে দিচ্ছে। প্রত্যাশার ঠোঁটে বৃষ্টির জল জমে চিকচিক করছে। সেই চিকচিক আলোয় প্রতিফলিত হয় নীরবের চোখের আকুলতা। নীরব ঘোর লাগা দৃষ্টিতে প্রত্যাশার দিকে চেয়ে। ঠান্ডা বাতাসে প্রত্যাশার শরীর থেকে থেকেই কাঁপছে, বাড়ছে বুকের কম্পনও। নীরবের মুখটা এগিয়ে আসে, দুজনের ঠোঁট ছুঁই ছুঁই। প্রত্যাশা চোখ বুজে নেয়। ঠিক স্পর্শের আগ মুহূর্তে আকাশে বিদ্যুৎ চমকে ওঠে। তীব্র শব্দ হলো। প্রত্যাশা আঁতকে উঠল, ঠাস করে চোখ মেলে তাকায়, ধরফর করে উঠে বসে। রুমময় নজর বুলিয়ে নিজেকে বিছানায় আবিষ্কার করে। জানালার বাইরে ঝুম বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ গর্জে উঠছে। কয়েক মুহূর্ত পর ঠাহর করে এটা স্বপ্ন ছিল। চোখে মুখে লজ্জার ছায়া ফুটে ওঠে। কপালে হাত রেখে ভাবল, ও মাই আল্লাহ, এমন স্বপ্ন, তাও আবার এএসপি সাহেবকে নিয়ে। ইস, কি লজ্জা, কি লজ্জা। রাতে প্রিয় সিঙ্গার জুবিন নটিয়ালের এই গানের ভিডিও দেখতে দেখতে শুয়েছিল প্রত্যাশা, আর স্বপ্নে কিনা নিজেকে এএসপি সাহেব সাথে দেখল। তবে একটা আফসোস থেকে গেল, ইস, গানটা সম্পূর্ণ হলো না। একটা বালিশ কোলের উপর নিয়ে আয়েশ করে বসল প্রত্যাশা। সেদিনের কথা ভাবল। সেদিন তো হঠাৎ আব্বুর ডাকে এএসপি সাহেব নিরাপদ দূরত্বে সরে দাঁড়ালো। তারপর বলল, নীরব, মিষ্টি বিদায়টা পাওনা রইল, পরের বার সুদসহ নিব। আজ স্বপ্নের মধ্যেও মেঘের গর্জন বিলীন হয়ে দাঁড়ালো। এএসপি সাহেবের দেখছি পোড়া কপাল। না জানি এভাবে কতবার ব্যর্থ হওয়ার পর সফল হন, নাকি ব্যাটার কপালে শনি আছে। প্রকৃতিও যে তার রোম্যান্সে বাগড়া দিল, তাহার কপালে বউয়ের সোহাগ বুঝি নেই। এই ভেবে প্রত্যাশার ভীষণ হাসি পেল, এক হাতে মুখ চেপে হাসল। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় ঘুম আসছিল না। ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জার গ্রুপে গেল। বন্ধুদের গ্রুপে একটা মেসেজ দিল। জেগে আছিস কেউ? অনেকক্ষণ হওয়ার পরও মেসেজ ডেলিভার্ড হলো না। প্রত্যাশা বিরক্ত হয়ে আবার লিখল, সব কটা গুল্লায় গিয়েছে। সাথে একটা অ্যাংরি ইমোজি দিয়ে এফবিতে ঘোরাঘুরি করছিল। হঠাৎ মেসেজ নোটিফিকেশন এলো। প্রথম মেসেজে নাহিদের রিপ্লাই, না, ঘুমিয়ে আছি মেরি বোন। প্রত্যাশাও সাথে সাথে লিখল, তা ঘুমিয়ে ঘুমিয়ে অনলাইনে কি করছিস মেরি ভাই? স্বপ্নে এদেশ ওদেশ পাড়ি দিয়ে আয়। নাহিদ হাহারি একটা দিয়ে চটজলদি মেসেজ সেন্ড করল, আমার আত্মা অনলাইনে, দেহটা চার্জে আছে, তাই আজ আর যেতে পারছি না, চার্জ ফুল হোক। প্রত্যাশা হাঁ হাঁ দিয়ে অনলাইন থেকে বেরিয়ে আসলো। হঠাৎ কিছু ভেবে কল লিস্টে গিয়ে ওপরে থাকা নম্বরে কল দিল। খুব বেশি সময় না হলেও প্রতিদিন রাতে কথা হয় মিস্টার আনপ্রেডিক্টেবলের সাথে। উনি নিজেই রাতে কল দেয়, ভালো মন্দ টুকটাক কথা হয়। রিং হয়ে বেজে বেজে অবশেষে রিসিভ হলো। ঘুম জড়ানো স্বর এলো, হ্যালো। প্রত্যাশা সাড়া দিল না। নীরব কয়েক সেকেন্ড পর আবার বলল, হ্যালো প্রত্যাশা। প্রত্যাশা তবুও নিশ্চুপ। এবার এলো, ফোন রেখে দিব? প্রত্যাশা তৎক্ষণাৎ বলে উঠল,
এই না না। নীরব ঘুম ঘুম কণ্ঠেই বলল। হঠাৎ এত রাতে ঘুমাওনি? ঘুম ভেঙে গেল, ঘুম আসছিল না তা। ইটস ওকে, নো এক্সপ্লেইন। প্রত্যাশা ছোট করে শ্বাস ফেলল, আলতো স্বরে বলল। শুনুন না। নীরবের কণ্ঠেও প্রশ্রয় প্রকাশ পেল। শুনছি তো, বলো। জানেন, এই প্রথম আপনাকে নিয়ে স্বপ্ন দেখলাম, তাও আবার রোমান্টিক স্বপ্ন। নীরবের মাঝে কোনো ভাবাবেগ এক্সাইটেড প্রকাশ পেল না। ও স্বাভাবিক ভঙ্গিতেই বলল। তাই? হুম। ছোট করে জবাব দিয়ে নড়ে চড়ে বসল প্রত্যাশা। তারপর কণ্ঠে একটু আক্ষেপ মিশিয়ে বলল। ইস, জানেন কি হয়েছে? স্বপ্নটা না সম্পূর্ণ দেখতে পারিনি। দেখছেন না, আকাশে মেঘের কি তোড়জোড় শুরু হয়েছে। তীব্র মেঘের গর্জনে ঘুম ভেঙে গিয়েছে। রোমান্টিক স্বপ্নটা কমপ্লিট হওয়ার আগেই জাহাদিল ঘুমটা ভেঙে। আবার ঘুমিয়ে পড়ো, অসম্পূর্ণ স্বপ্নটা সম্পূর্ণ করো। ধ্যাত, একবার ঘুম ভেঙে গেলে পুনরায় আবার সেই স্বপ্ন দেখা যায় নাকি? যায় না? নীরবের প্রশ্নে প্রত্যাশা অল্প স্বল্প রাগী স্বরে বলল। এই আপনি আমার সাথে ফাজলামি করছেন নাকি? আমি কিন্তু রেগে যাচ্ছি। হু। নীরব নিঃশব্দে হাসল, বলল। আচ্ছা, রেগো না, আর ফাজলামি করব না। তবে এখন কিন্তু মোটেই ফাজলামি করে নয়, একদম সিরিয়াস হলি বলছি। তোমার রোমান্টিক ইনকমপ্লিট স্বপ্নটাকে কমপ্লিট করতে আসবো কি? প্রত্যাশার মুখটা হাঁ হয়ে যায়। দমকা হাওয়ায় জানালার পর্দা উঠছে। বৃষ্টির পানি জানালার কাঁচ ছুঁয়ে দিচ্ছে অবিরাম। নীরব বিছানায় শুয়ে সেদিকে চেয়ে মৃদু স্বরে বলল। ওয়েদারটা কিন্তু দারুণ রোমান্টিক আছে, ভেবে দেখো। প্রত্যাশা গলায় কপট রাগ ঢেলে বলল। আপনি তো দেখছি মশাই মোটেই সভ্য পুরুষ নন। বউয়ের কাছে সভ্য হওয়া ঠিকও নয়। বর্ষায় ফোটা ফুলের মতন কোমল লাজুক হাসল প্রত্যাশা। লজ্জায় লাল হওয়া থেকে রেহাই পেতে তড়িৎ বলল। ঘুম পাচ্ছে না। আমার ঘুম হারাম করে, এখন তোমার ঘুম পাচ্ছে। বারোরে আমি আবার আপনার ঘুমের কি করলাম? কিছুই করনি? না তো। আচ্ছা, তাহলে ঘুমিয়ে পড়। আর যদি স্বপ্নটাকে সম্পূর্ণ করতে চাও তাহলে এখনো সময় আছে, বলো আসব নাকি? ধ্যাত তেরি। এতটুকু বলেই প্রত্যাশা কল কাটে। নীরব নিঃশব্দে হেসে চাদরটা গায়ে টেনে ঘুমিয়ে পড়ে। কয়েকদিন পর, আজ ৩-৪ দিন হবে নীলা এ বাড়িতে এসেছে। সময়টা এখন গোধূলি, সন্ধ্যা নাম ভাব। মাহবুব সাহেব উমরা হজ করে গতকাল ফিরেছেন। ওখানে থাকতে প্রত্যাশার হাতের কথা শুনেছিলেন। তারপর নীলাও এখানে। বিকেলে হুট করে স্ত্রীকে সাথে নিয়ে দেখতে এসেছেন। অধরা ফোন হাতে মাঝে মাঝে প্রত্যাশার কাছে কল দিয়ে যাচ্ছে। ফোন বন্ধ বলছে। সন্ধ্যা নামছে, অথচ প্রত্যাশা প্রাইভেট থেকে এখনও ফেরেনি। এদিকে নিহারিকা বেগম আসার পর থেকে প্রত্যাশার কথা জিজ্ঞেস করছেন। রোজই এত দেরি হয় আসতে? এটা সেটা প্রশ্ন করছেন। অধরা কিছু বলে সামলে নিবে, তার আগেই নীলা বন্ধুদের সাথে কোথায় ঘুরছে। অধরা পড়েছে ফ্যাসাদে। সন্ধ্যার আগেই তো প্রত্যাশা চলে আসে, আজ এত দেরি হচ্ছে কেন? এদিকে শ্বশুর শাশুড়ি এসেছেন, কি একটা জ্বালা। জ্বালা মানে বহুত জ্বালা। অধরা চিন্তায় চিন্তায় একসা হয়ে পড়ছে। অবশেষে বন্ধুদের নম্বরে কল দিল। সূর্যটা অস্ত যেতে থাকল। ছোট বড় যানবাহনের একপাশে প্রত্যাশার ছোট্ট স্কুটি। প্রাইভেট শিশি বন্ধুদের সাথে শহর থেকে অনেকটা দূরে বয়ে যাওয়া নদীর তীরে ঘুরতে আসছিল। হ্যাপি প্রাইভেট থেকেই বাসায় যায়। প্রত্যাশার সাথে কোয়েল ছিল। রোহানের বাইকে নাহিদ। তারও হঠাৎ কাজ পড়তে মাঝ রাস্তায় নেমে যায়। ওরা ৩ জন আসলেও ফিরছে প্রত্যাশা একা। রোহানের সাথে কোয়েল আবার লং ড্রাইভে গিয়েছে। সন্ধ্যা হয়ে যাবে দেখে প্রত্যাশা আর যায়নি। তবে কে জানত, ভাগ্য আজ অসহায় হবে। শহরে ঢোকার ২০ কিলোমিটার দূরে যে ব্রিজ আছে, সেখানে ট্রাকের সাথে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটা বাসের সংঘর্ষ হয়েছে। শোনা যাচ্ছে একটা ছাত্র নাকি মারাও গিয়েছে। বেশ কয়েকজন গুরুতর আহত। এই রোডে শত শত গাড়ি আটকে আছে। সামনে পুলিশের ব্যারিকেড, পুলিশের ভ্যান, অ্যাম্বুলেন্স, মানুষের ভিড়, সব মিলিয়ে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ছে বাতাসে। এইদিকে প্রত্যাশা টেনশন করতে করতে অস্থির। ওর পাশে বাইকে দুটো ছেলে বসে ওর দিকে বাজে নজরে চেয়ে একের পর এক সিগারেট খাচ্ছে আর ধোঁয়া ওড়াচ্ছে। ফোনটাও বের করতে নিয়ে হাত ফসকে পড়ে বন্ধ হয়ে গিয়েছে, খোলার নাম নিচ্ছে না। লোকমুখে শোনা যাচ্ছে রাস্তা ক্লিয়ার হতে ১.৫-২ ঘন্টা লাগবে। ঘটনা পরিদর্শনে স্বয়ং এমপি আসবে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ইতিমধ্যে আসছে। তবে এখান থেকে মূল জায়গাটা বেশ দূরে। সামনে অনেক গাড়ির ভিড়, প্রত্যাশা অনেক পিছে। চারিদিকে অন্ধকার হয়ে আসছে। চারিপাশের গাড়ির আলোয় জায়গাটা মৃদু আলোকিত। বাইকের ছেলে দুটোর তাকানো কুৎসিত।
তারপর সিগারেটের ধোঁয়ায় প্রত্যাশার দম বন্ধ হয়ে আসছে। ও উঠে রাস্তার একপাশে যায়। চিন্তায় দরদরিয়ে ঘাম ছুটছে। জোরে জোরে শ্বাস নিল। সামনে তাকাতেই আঁতকে উঠল। বাইকের ছেলে দুটোও নেমে এসেছে। প্রত্যাশার গলা শুকিয়ে চৌচির। কোনো রকমে উপরে সাহস দেখিয়ে বলল, এই আপনারা এভাবে পিছু নিচ্ছেন কেন? আর কি চাই? হ্যাঁ, লাল গেঞ্জি গায়ে অল্প বয়সী বখাটে ছেলেটা হাসতে হাসতে অপর পাশের ছেলেটির গায়ের ওপর পড়তে পড়তে ফের সোজা হয়ে বলল, আরে ভাই, মাইয়া দেখি ফিডার খায়, কিছুই বোঝা যায় না। ভাইয়া উত্তরটা দেন তো। গলায় চেন সহ লকেট ঝুলানো, হাতে বালা পরিহিত ছেলেটি মুখের ভেতর থাকা সিগারেটের ধোঁয়া প্রত্যাশার মুখের ওপর ছেড়ে বলল। তোমাকেই চাই ময়না, তোমাকে। ঠাস করে চড় পড়ল ছেলেটির গালে। পাশের জন চমকে তাকালো। প্রত্যাশা চড় দিয়ে কলার চেপে ধরল। দাঁত খিচিয়ে বলল, কুত্তা বাড়িতে মা বোন নেই, রাস্তায় মেয়ে দেখলেই কুকুরের মতো লালা ঝরে। আর কিছু বলতে পারল না প্রত্যাশা। তার আগেই পিছন থেকে এসে ছাড়িয়ে ওর হাত দুটো মুচড়ে ধরল লাল গেঞ্জি পরিহিত ছেলেটি। প্রত্যাশা ব্যথায় আহ বলে উঠল। থাপ্পড় খাওয়া ছেলেটি তেতে উঠল। এক হাত নিজের গালে ডলল। পরপর বলল, দাঁড়া, তোরে তো। বলেই প্রত্যাশার কাঁধের উপর থাকা ওড়না এক টানি ছুঁড়ে ফেলল। বাতাসে ওড়নাটা গিয়ে 20 দূরে পড়ল। এগিয়ে বলল, শালা দাঁড়া। বিশ্রী গালি দিয়ে প্রত্যাশার গাল চেপে ধরল এক হাতে। প্রত্যাশা চিৎকার করতে পারছে না। প্রত্যাশার চোখে পানি টলমল করছে। ছেলেটি ওর দিকে এগিয়ে এলো লালসার দৃষ্টি নিয়ে। প্রত্যাশার ভীষণ কান্না পাচ্ছে। আচ্ছা, এরা এখন ওর সাথে খারাপ কিছু করে মেরে ফেলবে, নাকি কাল সকালে খবরের পাতায় ছাপা হবে প্রত্যাশা নামের কিশোরীর ধর্ষণের নির্মম খবর? প্রত্যাশার ভেতরটা চিৎকার করে বলছি, ইয়া আল্লাহ, এর আগে আমার মৃত্যু হলেও আমি খুশি হতাম। ইয়া রব, দয়া করো। সামনের ছেলেটা এগোতে থাকলো। প্রত্যাশা চোখ বুজে নেয়। নিজেকে ছাড়াতে মুচড়া মুচড়ি করতে থাকে। ঢিলে ঢালা লাল টি শার্ট পরা ছেলেটা শক্ত হাতে প্রত্যাশার কবজি মুচড়ে ধরে রেখেছে। প্রত্যাশার ছটফটানি দেখে ঠোঁট বাঁকিয়ে বলল, ভাই, মাইয়াটা তো দেখি কুরবানির গরুর মতন ছটফট শুরু করছে। ধৈর্য রাখা কষ্ট হইতাছে। আশেপাশে গাড়ি ঘোড়া, লোকজন, সামনের ব্রিজের ওপর পুলিশের ভ্যানও আছে। এখানে থাকা রিক্স, তাড়াতাড়ি মুখ বন্ধ কইরা ফেলান। গাল চেপে ধরে রাখা ছেলেটা বাম হাত দিয়ে পকেট থেকে একটা রুমাল বের করে তড়িঘড়ি করে মুখ বাঁধতে লাগলো। 1 সেকেন্ডের জন্য মুখটা একটু ছেড়ে দিতেই প্রত্যাশা হাঁপাতে হাঁপাতে একটা শ্বাস নিতে চাইল। এতটা জোরে গাল দুটো চেপে ধরেছে যে দম বন্ধ হয়ে আসছিল। কিন্তু শ্বাসটুকু নেওয়ার আগেই মুখটা শক্ত করে বাঁধা হয়ে গেল। চোখের কোণে জমে থাকা অশ্রু টপ টপ গাল গড়িয়ে পড়তে লাগলো প্রত্যাশার। প্রতিটা ফোঁটা মেয়েটার অসহায়তার নীরব সাক্ষ্য হয়ে ঝরছিল। স্কুটি থেকে নেমে একটু পাশে এসে দাঁড়ানো আরও বেশি বোকামি ছিল। কুৎসিত দৃষ্টি আর সিগারেটের ধোঁয়ায় ঘৃণা আর অস্বস্তিতে গা গুলিয়ে উঠেছিল। মাথা ভর্তি চিন্তায় একটু নিঃশ্বাস নিতে রাস্তার পাশে দাঁড়ায়। ভাবছিল কিভাবে বাড়িতে জানাবো। কে জানতো শকুনেরা ওত পেতেই ছিল। ছেলে দুটো প্রত্যাশাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো আরও দূরে, যেখানে আলো নেই, কোলাহল নেই, আছে কেবল বড় বড় গাছ আর অন্ধকারে ডুবে থাকা নির্জনতা। একটুখানি আশার যে আলো ছিল, তাও যেন এই অন্ধকারই নিভে গেল দপ করে। ড্রয়িং রুমে বসে থাকা প্রতিটি মুখেই চিন্তার ছাপ স্পষ্ট। অধরা ফোনে প্রত্যাশার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করল। জানতে পারল প্রত্যাশা বন্ধুদের সঙ্গেই ঘুরতে গিয়েছিল। কিন্তু কোয়েল বিস্মিত হয়ে জানালো, প্রত্যাশা তো ওদের আগেই রওনা দিয়েছিল। অনেক আগেই তো বাসায় পৌঁছে যাওয়ার কথা। এই খবরই সবাই আরও উদ্বিগ্ন হয়। শফিক সাহেব মেয়ের সব বন্ধুদের বাসায় ফোন করে খোঁজ নেন, কিন্তু কোথাও প্রত্যাশার সন্ধান মেলে না। আত্মীয়দের কাছেও খোঁজ নেওয়া হয়, সেখান থেকেও মেয়ে সম্পর্কে কোনো খবর পাওয়া যায় না। তবে শোনা গেল ওই রাস্তায় অ্যাক্সিডেন্টের কারণে রাস্তা বন্ধ রয়েছে। এর মধ্যে নিভান আসে। সন্ধ্যায় মা বাবাকে নিয়ে যাওয়ার কথা ছিল ওর। মাহবুব সাহেব চিন্তিত বদনে নিভানকে বললেন, নিভান, নীরবের কাছে ফোন দাও। হ্যাঁ বাবা। নিহারিকা বেগম গম্ভীর মুখে চুপ করে বসে আছেন। মনের ভেতরে ক্ষোভ, রাগ আর আফসোস একসাথে নাড়া দিচ্ছে। বেআইনের উপর তার ক্ষোভ কম নয়। মেয়েকে দড়ি ছাড়া গরুর মতো ছেড়ে দিয়ে রেখেছেন। আগে থেকে লাগাম টেনে ধরেননি, উড়ন চণ্ডী বানিয়েছেন। আজকের দিন যে আশারই ছিল। এই জন্য কশিনকালে ওই মেয়েকে বাড়ির বউ করতে চাননি। স্বামীকে কম তো বারণ করেননি, কিন্তু কি করার, কপালই খারাপ। তার আদরের পুত্র ছোট দুজনের ক্ষেত্রেই এরকম হলো। যে মেয়েগুলোকে বউ করতে রাজি ছিলেন না, অথচ তারাই ছেলেদের বউ হলো। একজন তো নিজে পাগল হয়েছিল, আবার এখানে অসুস্থ স্বামীর বিরুদ্ধে যেতে না পেরে রাজি হলেন। এখন টের পাচ্ছেন, রাজি না হলেই বুঝি ভালো হতো। নীরবের উপরও রাগ হচ্ছে। সেদিন বললেন, নীরব গায়ে মাখল না। ওই যে বললেন,
অঘটন ঘটলে তখন মায়ের কথার দাম দিবি, সেই কথা যেন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। নিভান একটু বাইরে এসে কল দিল। রিং হওয়ার দ্বিতীয় বাড়ির মাথায় কল তুলল নীরব। নীরবের কথার আগেই হইচই আর গাড়ির শব্দ আসতে থাকলো। নিভান বলল, হ্যালো নীরব, তুই কই? হ হ্যালো ভাইয়া। কথাগুলো বেঁধে বেঁধে আসলো। নিভান বলল, নীরব, এদিকে তো সমস্যা হয়ে গিয়েছে। হ হ্যালো ভাইয়া, আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে আর তাড়াতাড়ি বলো, আমি ব্যস্ত আছি। প্রত্যাশাকে পাওয়া যাচ্ছে না, ও এখনো বাড়ি ফেরেনি। বন্ধুদের সাথে আশেপাশে ভিড়, গাড়ির হর্ন সব মিলিয়ে নীরব ঠিকঠাক বুঝতে পারছিল না। প্রত্যাশা নামটা বুঝল, বাকি কথা স্পষ্ট শোনা গেল না। ডিউটির জন্য ওকে জরুরি অ্যাক্সিডেন্ট স্পটে আসতে হয়েছে। বাসটা ক্যান্টনমেন্টের হওয়ায় উপর মহল থেকেও বেশ চাপ আসছে। ঘটনাস্থলে 2 বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এসেছে। আহতদেরকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ভালো করে বলো, শুনতে পাচ্ছি না। বিপদের সময় সব দিক থেকেই যেন একেবারে আট ঘাট বেঁধে বিপদ নামে। এমনি সময় নেটওয়ার্কে কোনো প্রবলেম হয় না, কথা তেলে চলে আসে। আর এখন জরুরি মুহূর্তে নেটওয়ার্কও নাটক শুরু করেছে। নীরব এই দিকটাই নেমে আসলো, একটু রাস্তার পাশে ফাঁকে দাঁড়ালো। হ্যালো হ্যালো করতেই ওপাশ থেকে নিভানের উচ্চ স্বর আসলো, প্রত্যাশাকে পাওয়া যাচ্ছে না, বন্ধুদের এখনো বাড়ি ফেরেনি। নীরব এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। জোরাল শ্বাস ফেলে দৃষ্টিজোড়া নিচু করে কিছু বলবে, তার আগেই পিছের রাস্তার ধারে সবুজ ঘাসের উপর ঠিক নিজ পায়ের সামনে দৃষ্টি পড়ল। হালকা আলোয় নীল রঙের ওড়নাটার একপাশ বাতাসে উড়াউড়ি করছে। ওড়নার পাশ দিয়ে থাকা সোনালি সুতোর কারুকাজ চিকচিক করছে, কেমন চেনা চেনা লাগছে। উবু হয়ে ত্রস্ত এক হাতে ওড়নাটা তুলল নীরব। মস্তিষ্ককে চাপ দিয়ে মনে করল, হ্যাঁ, সেম এমন ওড়না প্রত্যাশার জন্য কেনার ড্রেসে ছিল। ওড়নাটা ঝকঝকে নতুন, নতুন জিনিস এভাবে রাস্তায় পড়ে থাকার কথা নয়। সেকেন্ডেই মন মস্তিষ্ক অনেক কিছুই ভেবে নিল। ওপাশ থেকে নিভানের কথা আর একটাও কানে ঢুকছে না নীরবের। মস্তিষ্ক হ্যাং হয়ে আসছে। নিভান হ্যালো হ্যালো করতে করতে ফোন কাটল। প্রত্যাশার নম্বরে কল করে বন্ধ পেল। রাগে মাথা ফেটে যাচ্ছে নীরবের। কপালের ঘাম মুছে গভীর নিঃশ্বাস ফেলে দ্রুত গুছিয়ে নিল নিজেকে। পরপর কাঙ্ক্ষিত নম্বরে ডায়াল করল। রিসিভ হতেই বলল, আমি এক্ষুনি একটা নম্বর সেন্ড করছি, জরুরি ভিত্তিতে লোকেশন ট্রেস করতে হবে অবিলম্বে, সময় নষ্ট করার সুযোগ নেই, টাইম লাইন, শেষ অ্যাক্টিভ স্পট সব কিছু। আর হ্যাঁ, এটাকে অফিসিয়াল না, আমার পার্সোনাল হিসেবে ধরো, কিন্তু গুরুত্ব যেন অফিসিয়ালের চেয়েও বেশি হয়, খুব জরুরি। ওকে স্যার। বাবা, নীরব যেখানে আছে সম্ভবত সেখানে নেটওয়ার্কের খুব প্রবলেম। ট্রাই করলাম, ও বোধহয় ঠিকঠাক বুঝতে পারেনি। আমি আবার ট্রাই করে দেখছি। নিভান বলল। শফিক সাহেব আর বসে না থেকে তৎক্ষণাৎ বেরিয়ে পড়লেন। নিভান সবাইকে আশ্বস্ত করে বলল, আমি বাবার সঙ্গে যাচ্ছি, চিন্তার কিছু নেই, প্রত্যাশাকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। যেহেতু ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি সব আটকে আছে, প্রত্যাশা মেবি ওখানেই আছে। নিহারিকা উদ্বেগ মিশ্রিত আশঙ্কা নিয়ে বলে উঠলেন, খুঁজে পাওয়া যাবে, কিন্তু সুস্থ অবস্থায় তো। এখন এমনিতেই দিনকাল ভালো নয়, তারপর রাত হয়ে গিয়েছে। নিহারিকা কিসের ইঙ্গিত দিলেন সবাই বুঝে নেয়। নিভান কথা না বাড়িয়ে শ্বশুরের সাথে বেরিয়ে গেল। নিহারিকা মুখ গম্ভীর করে নানান কিছু ভাবতে লাগলেন। আজ কোনো দুর্ঘটনা ঘটলে ওই মেয়েকে মেনে নিবেন না। আসলে মেয়েটা তার ছেলের যোগ্যই নয়, কোনো দিক দিয়েই না। রাগে ক্ষোভে নানান নেগেটিভ চিন্তাভাবনাই আসছে মাথায়। ঘড়ির কাঁটা টিকটিক করে যত এগোচ্ছে তত সবার চিন্তা বাড়ছে। রাত 8টা বাজতে চলছে। অধরা চোখে এক প্রস্থ জল নিয়ে 2 হাতে মুখ চেপে বসে মেয়ের জন্য দোয়া করছেন। মনে হচ্ছে নিজেরও কিছু গাফিলতি আছে। ভালোবেসে বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছিল প্রত্যাশাকে, সেই জন্য আজ এমন দিন। না জানি মেয়েটা কোথায়, কোন হালে আছে। সন্ধ্যা পেরিয়েছে ঘণ্টাখানেক আগে। দিন হলে তাও চিন্তা কম ছিল। দিনেই যেখানে মেয়েরা সেফ নয়, এখন তো রাত নেমেছে। ভয়ে গা শিউরে উঠল অধরার। এর মধ্যে ডোরবেলের শব্দ আসতেই ছুটে এলেন দরজা খুলতে। নীলা মায়ের পিছু পিছু এলো। এমনিতে প্রত্যাশাকে দেখতে না পারলেও আজ কেন জানি একটু হলেও মন খারাপ করছে। ওই যে যখন কেউ থাকে না তখন তার কথা মনে হয়। দরজা খুলতেই দরজার সামনে নীরব দাঁড়িয়ে। অধরার আশার আলো মিয়ে আসলো। ভেবেছিল সাথে মেয়েকে দেখবে। নীরবকে একা দেখে উদ্বিগ্ন হয়ে একসাথে প্রশ্ন করলেন, নীরব, তুমি একলা? প্রত্যাশাকে খুঁজে পাওনি? আমার শ্বশুর নিভান গেল, ওরা পেয়েছে কি প্রত্যাশাকে? নীরব কিছু বলার আগেই অধরা ঘন ঘন বলতে থাকে, নীলা, তোর আব্বুকে ফোন কর,
শোন তো, কত দূর? ওরা নিশ্চয়ই প্রত্যাশাকে খুঁজে পেয়েছে। প্রত্যাশা ওদের সাথেই ফিরেছে, তাই না নীরব? নীরব জোরাল শ্বাস ফেলে মৃদু স্বরে বলল, আন্টি, চিন্তার কিছু নেই। প্রত্যাশা প্রত্যাশা আমার সাথেই আছে। এই বলে নীরব ডান পাশে একটু সরে দাঁড়ালো। পিছনে নত মস্তকে প্রত্যাশা, চোখের পাতা ভার, ঠোঁট চেপে ধরে, শরীরটা গুটিয়ে আছে ভিতরের কোনো ভয়। পা দুটো একসাথে জড়ো করে নিঃশব্দে দাঁড়িয়ে। মাহবুব সাহেব আর নিহারিকা এসে দাঁড়িয়েছেন দরজার সামনে। নিহারিকা তীক্ষ্ণ দৃষ্টিতে প্রত্যাশার আপাদমস্তক দেখলেন। পরপর কণ্ঠে চাপা রাগ নিয়ে বললেন, কোথায় ছিলে এতক্ষণ? তোমার কোনো আক্কেল নেই? ফোন বন্ধ করে কোথায় ছিলে শুনি? আর সবাইকে না বলে বন্ধুদের সাথে ঘুরতে চলে যাও? বাড়িতে চিন্তা করতে পারে এতটুকু সেন্স নেই? রাত হয়ে যায়, বাড়ি ফেরার নাম নেই। প্রত্যাশা মাথাটা নুইয়ে আছে। শাশুড়ির এক একটা কথাই বুকটা কেঁপে কেঁপে উঠছে। সবটা শুনলে সবাই তো আরও বকবে। নিহারিকা এবার ছেলের দিকে তাকিয়ে বলল, নীরব, তুই চুপ করে আছিস কেন? কোত্থেকে আনলি? সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে অনেকক্ষণ। এতটা সময়ও কোথায় ছিল? মাহবুব সাহেব বললেন, আহ, নিভানের মা থামো তো, মাত্র আসলো, ভিতরে এসে বসুক, বলবে ধীরে সুস্থে। অধরা চোয়াল শক্ত করে কঠিন স্বরে মেয়েকে প্রশ্ন করলেন। প্রত্যাশা, চুপ করে না থেকে বল, কোথায় ছিলি, কি হয়েছিল বল। নীরবের এক বাক্যে উত্তপ্ত পরিবেশটা মুহূর্তেই ঠান্ডা হয়ে আসলো। বিস্ময়ে সবাই ওর দিকে চাইল। নীরব বলল, প্রত্যাশা আমার সাথে ছিল। প্রত্যাশার সাথে সাথে মুখ তুলে নীরবের দিকে তাকায়। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। কান দুটোকে অবিশ্বাস্য ঠেকছে। ভাবল, উনি মিথ্যে কেন বলল? খানিক আগে উনি নিজেই তো কত কড়া কড়া কথা বলল, আর এখন আবার সবার সামনে আমার জন্য মিথ্যে বলছে। নিহারিকা অবাক গলায় জিজ্ঞেস করলেন, তোর সাথে ছিল মানে? নীরব মাথাটা নুইয়ে নিঃশ্বাস ফেলল। তারপর সাবলীল গলায় বলল, প্রত্যাশা বন্ধুদের সাথে ঘুরে ফেরার সময় হঠাৎ আমার সাথে ওর দেখা হয়। সন্ধ্যা থেকে ও আমার সাথেই ছিল। অধরা অবিশ্বাস্য বদনে চেয়ে অস্ফুটে বললেন, তোমার সাথে ছিল? নীরব জবাব দেওয়ার আগেই নিহারিকা বললেন, ও তোর সাথে ছিল? তা বাড়িতে ফোন দিয়ে জানায়নি কেন? ওর ফোন না হয় বন্ধর বলেছে, তোর ফোন দিয়ে কেন জানায়নি? নীরব 2 সেকেন্ড ভাবে কি বলবে। মাহবুব সাহেব প্রশ্ন করলেন, নিভান না তোমাকে ফোন দিল? এর মধ্যে পিছন থেকে কয়েক জোড়া জুতোর মশমশে শব্দ আসলো। খানিকটা দূর থেকেই নিভান এগিয়ে আসতে আসতে বলল, বাবা, তখন বললাম তো নীরবের ফোনে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কথা বোঝা যাচ্ছিল না। বসার রুমে সবাই বসে, চোখে মুখে স্বস্তির নিঃশ্বাস। তবে সবার প্রশ্নবাণে বিদ্ধ নীরব। প্রত্যাশাকে পাওয়ার পর নীরব নিধানকে জানিয়ে দেয় ওর সাথে প্রত্যাশা আছে, বাড়ি ফিরছে। নিভান আর শফিক সাহেব মাঝ রাস্তা থেকে ব্যাক করে। নিভান ধারণা করে নেয় নীরব যখন বলছে কোনো না কোনো কারণ আছে, আর মাকে তো ভালো করেই চেনে, তাই হয়তো। সেই জন্য নিভান পা রাখতেই নিচ থেকে নেটওয়ার্কের কথাটা বলল। প্রত্যাশা রুমে ঢুকে দরজার পাশে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়। ড্রয়িং রুমের কথা স্পষ্ট শোনা যাচ্ছে। মাহবুব সাহেব বললেন, নীরব, প্রত্যাশা না হয় ছোট, তুমি তো ছোট নও, ওর বুঝ কম। তুমি তো অবুঝ নও, তুমি তো যথেষ্ট বুঝদার। তবে তুমি হঠাৎ এরকম বোকামি কি করে করলে? একবার ফোন দিয়ে জানিয়ে দিলেই হতো, আমরা চিন্তা করতাম না। প্রত্যাশার বাবা মা কতটা চিন্তা করছিল তুমি বুঝতে পারছো? তোমার থেকে আমি এমনটা আশা করিনি। নিহারিকা ছেলের দিকে তেড়ছা চোখে চাইলেন। অতিষ্ঠ গলায় বললেন, তুইও কি ওর সাথে থেকে ওর মতো হচ্ছিস? তোর কোনো কাণ্ডজ্ঞান নেই? 1 মিনিটে একটা কল দেওয়ার সময় তোদের হলো না? একটা কল দিয়ে জানিয়ে দিলেই হয়ে যায়, সবাই হয়রানি হয় না? অধরা বললেন, আপা, বাদ দিন না। নীরব ভেবেছিল ওর প্রত্যাশা হয়তো জানিয়েছে, প্রত্যাশাটা নিজেই তো বেখেয়াল। ভেতর থেকে সব কথা শুনে প্রত্যাশার নিজেকে আরও বেশি অপরাধী মনে হচ্ছে। সবটা শুনলে আর কেউ না হলেও নিহারিকা অনেক কিছুই বলবে। এমনিতেই বাবা মায়ের শিক্ষা নিয়ে আগেও বলেছেন। নীরব আজ সবটা নিজের গায়ে নিয়ে প্রত্যাশা সহ আব্বু আম্মুর সম্মানও বাঁচিয়ে দিল। প্রত্যাশা আমার সাথে ছিল, এই কথাটার ভার কত তা প্রত্যাশা টের পাচ্ছে। এই একটি কথার জন্য ও সম্মানে ওকে নিয়ে কোনো সন্দেহ হয়ে প্রশ্ন করার সুযোগ পায়নি। যখন শুনতো দুটো বাজে ছেলের খপ্পরে পড়েছিল, তখন নিশ্চয়ই চিন্তা হতো প্রত্যাশাকে বাজেভাবে ছুঁয়েছে। ওরকমটা না হলেও কেউ কেউ ভেবে নিত অনেক কিছুই হয়েছে। কিন্তু নীরবের একটা বাক্যে কেউ সেই সুযোগটা পায়নি।
নীরব দেয়নি, চাইনি অন্যের কাছে প্রত্যাশা এতটুকু ছোট হোক। নীরবের প্রতি প্রত্যাশার সম্মান শ্রদ্ধা হাজার গুণ বেড়ে যায়। প্রত্যাশা চোখ দুটো বুঝতেই ঝরঝরিয়ে পানি পড়ল। চোখের সামনে ভেসে উঠল সেই দৃশ্য, আর সাথে সাথে গায়ে কাঁটা দিয়ে উঠল। টিনে হিঁচড়ে অন্ধকারে নেওয়ার সময় লাল টি শার্ট পরা ছেলেটি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে একপাশে যায়। প্রত্যাশার হাত দুটো অন্যজন ধরে, ডেকে বলল, এই তাড়াতাড়ি কর বেড়া, কালের সময় তোর হাগামোতা চাপে। প্যান্টের জিপার তুলতে তুলতে বলল। আইসি ভাইজান আইসি। ছেলেটি সামনে এসে দাঁড়ালো, বলল, ভাই বাংলা মাল আছে তো? সব আছে, তয় আজ বাংলা মাল না, তয়গুলান চকচকে নোট পাইলাম, তাই দিয়া বিদেশি মাল খামু, সাথেই চিকনা চিকনি ময়না। ভাই তাড়াতাড়ি চলেন, এই মাইয়া হাতছাড়া হলে সব দিক দিয়েই লস, বাকি টাকাও পাবো না। কদিন ধরে সুযোগ খুঁজতে খুঁজতে পাখি ধরেছি, আমাকেও খাঁচায় বন্দি, এন তো মশাই আর মশা। প্রত্যাশা স্তব্ধ হয়। মনের ভেতর প্রশ্ন চলছে একের পর এক। প্রত্যাশা চোখ বুজে বাঁচার জন্য বুদ্ধি খুঁজে, নিজেকে রক্ষার শেষ চেষ্টা আর ঘৃণা এক করে দাঁতের দাঁত চাপল। সামনেরটার মেন পয়েন্ট বরাবর গায়ের সমস্ত শক্তি দিয়ে লাথি দেয়। সারা জীবনের সুরসুরি শেষ করবে, এতটা রাগ নিয়ে লাথি মারে। সামনের ছেলে 2 কদম পিছিয়ে যায়, ব্যথায় কুঁকড়িয়ে ওঠে। পিছনের জন হকচকালো, পায়ের তলায় বালু। প্রত্যাশা এবার খিঁচে চোখ বন্ধ করে নিজের মাথা একপাশে নুইয়ে নিল, বালুর মাঝে পা ডুবিয়ে দেয়। তারপর পায়ের উপর বালু তুলে পিছন দিকে মারে। পিছনের জনের এক চোখে কিছু বালু ঢোকে। ছেলেটা প্রত্যাশার হাত ছেড়ে চোখ ডলতে থাকে। প্রত্যাশা এক মুহূর্ত দেরি না করে দৌড় লাগায় রাস্তার দিকে। ওই যে আলো দেখা যাচ্ছে সেদিকে। চোখের বালু ঢলতে ঢলতে ছেলেটাও পিছু নিল। আরেকজন ব্যথা নিয়েই পিছু পিছু ছুটছে। এই মেয়ে গেলে খবর আছে, অতগুলো টাকা হাতছাড়া হবে, টাকা দিয়ে ব্যথা সারানো যাবে, তবু এই মেয়েকে ছাড়া যাবে না। প্রত্যাশা ছুটছে, হঠাৎ সামনে থাকা শুকনো ভাঙা ডালে উষ্টা খায় প্রত্যাশা। টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে বালুর উপর। ছেলে দুটো ওই তো দৌড়ে আসছে। প্রত্যাশার ঘাম ছুটছে কপাল মুখ বেয়ে, তবুও ক্লান্ত শরীর নিয়ে ওঠার চেষ্টা করে। ওঠার শক্তি এক চুল নেই শরীরে। হাঁপাতে হাঁপাতে এক হাতে টেনে মুখের কাপড় সরিয়ে ফেলে, চিৎকার করে, ও কেউ আছেন? গলা দিয়ে কথাও যেন বেরোচ্ছে না। এর মধ্যে ছেলে দুইটা সামনে চলে এসেছে। ইস, মনে হচ্ছে বাঁচার একটা সুযোগ পেয়েও হারিয়ে ফেলল। এবার হতাশ প্রত্যাশা একদম ভেঙে পড়ল। ছেলে দুটো সামনে দাঁড়িয়ে গালি দিয়ে বিচ্ছিরি হাসল। পরপর প্রত্যাশার দিকে উবু হয়ে গাল চেপে ধরল, বলল, আরে তোর সাহস তো কম না। প্রত্যাশার ঠোঁটের দিকে নজর যায়, সেদিকে এগোতে এগোতে বলে, ভাবছিলাম ধীরে সুস্থে ভোগ করব, এ তো সেই সুযোগই দিচ্ছে না, এখনই শুরু করি। এই বলে মুখ এগিয়ে আনতে থাকে। ঠিক এমন সময় কারো লাথিতে সামনের ছেলেটি ছিটকে দূরে সরে পড়ে। বুট পায়ে লাথিটা গাল বরাবর পড়ল, ফিনকি দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকলো। প্রত্যাশা পাশে ঘাড় ঘুরিয়ে তাকাবে তার আগেই একটা হাত ওর দিকে বাড়িয়ে দিল। প্রত্যাশা মুখ দেখেনি, তারপরও আগন্তুককে ওর জন্য সাহায্যকারী হিসেবে ধরে কাঁপা কাঁপা হাতটা রাখল, রুক্ষ শক্ত হাতে। আগন্তুক শক্ত করে হাত ধরল, এক টানে প্রত্যাশাকে তুলল। প্রত্যাশা দাঁড়িয়ে থমকে যায়, ও কিছুই বলতে পারে না। আচমকা বুকের উপর ঝাঁপিয়ে পড়ল, বুকে মুখ গুজে ফুপিয়ে উঠল। 2 হাতে পিঠের কাছের আয়রন রঙা ইউনিফর্মটা শক্ত করে ধরে রেখেছে প্রত্যাশা। প্রশস্ত বুকটা নিজের জন্য সেফ মনে হচ্ছে। এতক্ষণে একটু শ্বাস নেওয়া যাচ্ছে। প্রত্যাশা আঁকড়ে ধরে ব্যক্তিগত মানুষটিকে। এটাই মনে হচ্ছে ওর জন্য একমাত্র নিরাপদ শান্তির আশ্রয়স্থল। নীরব নিজের থেকে প্রত্যাশাকে ছাড়িয়ে নিল, তারপর বাম হাতে থাকা ওড়নাটা প্রত্যাশার গায়ে জড়িয়ে দিল। একজন তো এক লাথিতেই মাটিতে গোড়াগড়ি খাচ্ছে, আর একটা পালিয়ে যাচ্ছিল। নীরব পা দিয়ে ভাঙা ডালটা তুলল, হাতে এসে পড়ল। তারপর ছুঁড়ে দিতেই লাঠিটা গিয়ে ছেলেটির ঘাড়ের দিকে বাড়ি লাগতেই অমনি ছেলেটি মাটিতে পড়ে গেল। ছেলে দুটোর মুখ বরাবর একের পর এক ঘুষি দেয়, তারপর দুটোর মাথা ধরে একসাথে বাড়ি দিল। কপাল গড়িয়ে রক্ত পড়ছে। দুটো মাটিতে গোড়াগড়ি খেতে লাগলো আর আর্তনাদ করতে থাকলো। নীরবের রাগ কমেনি, দুইজনের হাতের উপর বুট পায়ে চেপে ধরে রাখে। এই হাত দিয়ে প্রত্যাশার গাল চেপে ধরছিল না, ইচ্ছে করছে এই হাত কেটে ফেলতে। প্রত্যাশার গা থরথরিয়ে কাঁপছে। এর মধ্যে তানভীর আসতেই নীরব ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে, ব্লাডি বীজ দুটোকে নিয়ে যাও, কি কেস দিবে আমি বলে দিব। ওকে স্যার। বলে তানভীর দায়িত্ব পালন করে। আর চোখে একবার প্রত্যাশার দিকে চাইল। মেয়েটি কে? স্যারের পরিচিত?
জিজ্ঞেস করার সাহস হলো না। ফোনে লোকেশন ট্রেস করার কথা বলে আরেকটু নিচে নামতেই হঠাৎ দূরে কাউকে দৌড়তে দেখা যায়, পিছনে আরও কেউ। এই দেখে নীরব তানভীরকে মেসেজ দিয়ে এগিয়ে আসে। তারপর যা দেখল, মাথায় খুন চেপে যায়। নিজে হাতে দুটোকে খুন করতে ইচ্ছে করছে। প্রত্যাশার সামনে দাঁড়ালো নীরব, মুখটা খুব ঠান্ডা। প্রত্যাশা কম্পিত পল্লব তুলে তাকালো। প্রত্যাশার মাথার পিছে হাত দিয়ে বাঁধা রুমাল খুলে দিল নীরব। প্রত্যাশার বুকটা এখনো কাঁপছে। একদণ্ড স্বস্তি পেতে সামনের মানুষটার বুকে মুখ গুজতে ইচ্ছে করছে। যেটুকু ভয়, দুরু দুরু কম্পন আছে, সবই বুকে মাথা রেখে উবে দিতে মনটা খুব করে চাইছে। প্রত্যাশা অসহায় মুখ করে অস্ফুটে বলল, নীরব। নীরব আপনি না? আর বলতে পারল না। প্রত্যাশার গলার স্বর ভারী হয়ে আসলো। কাঁদতে কাঁদতে নীরবের দিকে আরেক পা এগোলো। নীরব শান্ত চোখে চেয়ে তৎক্ষণাৎ এক হাত সামনে তুলে বজ্রকণ্ঠে বলল, স্টপ। এক শব্দেই প্রত্যাশার পুরো দুনিয়া যেন থেমে গেল। নীরব 2 আঙ্গুলে কপাল স্লাইড করে রাগটা কমানোর চেষ্টা করল। নীরব শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কিভাবে কি হয়েছিল? ডিটেইলস বলো। প্রত্যাশা মিহি স্বরে শর্টকাটে সবটা বলে। সব শুনে নীরবের রাগের পারদ বাড়ে। ভেতরের রাগটাকে প্রশমিত করতে চোখ বন্ধ করে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকল নীরব। তারপর চোখ খুলে প্রত্যাশার দিকে তাকালো। কিছুক্ষণ ঠোঁট দুটো দৃঢ়ভাবে চেপে কথাগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। অতঃপর ঠান্ডা কণ্ঠে বলল, তুমি চঞ্চল, ঠিক আছে, আমি সেটা জানতাম, কিন্তু এতটা কেয়ারলেস, এতটা ইরেসপন্সিবল সেটা জানতাম না। একটু থামল। ভিতরে জমে থাকা ক্ষোভ প্রকাশ পেতে থাকল। তুমি একা একা শহর ঘুরে বেড়াও, কাউকে জানানোর প্রয়োজন বোধ করো না। মনে হলো না কেউ চিন্তায় পড়তে পারে? বাই চান্স দুর্ঘটনা ঘটতে পারে? একবারও মনে হয়নি? শিশির কথাটা ধমক দিয়ে বলে। প্রত্যাশা কিঞ্চিত কেঁপে উঠল। নীরবের চোখে চোখ রাখতে পারল না। দৃষ্টি নত হয়ে গেল। ঠোঁটজোড়া থরথর করে কাঁপছে ওর। নীরব গভীর নিঃশ্বাস ছেড়ে কঠোর স্বরে বলে উঠল, ইউ আর আ গার্ল, গড ড্যাম ইট, ডু ইউ ইভেন রিয়েলাইজ দ্যাট? একটা মেয়ের বেসিক কিছু সেন্স থাকে, সেই সেন্সটুকু তোমার মধ্যে থাকা উচিত ছিল, বাট তোমার এটুকু বেসিক রিয়েলাইজেশনটাই নাই। প্রত্যাশার চোখে টলমল করে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ল। শব্দহীন কান্না ভিজিয়ে দিচ্ছে গাল। নীরব কণ্ঠে ধিক্কার নিয়ে বলল, তোমার মাঝে মেয়েলি কোনো বৈশিষ্ট্যই নেই। একটা মেয়ের মাঝে যে মিনিমাম সৌম্যতা, শালীনতা, সেন্স অফ সেফটি থাকার কথা, সেসব খুব কমই আছে তোমার মাঝে। পরিবার তোমাকে স্বাধীনতা দিয়েছে মানে এই নয় তুমি সেটার মিসইউজ করবে। তোমাকে স্বাধীনতা দিয়েছে, তুমি সেটা মুক্তির লাইসেন্স ভেবে নিয়েছো। স্বাধীনতা আর বেপরোয়া চলাফেরা এক না প্রত্যাশা। তুমি যেন নিজের এক রেকলেস দুনিয়ায় বাস করছো, যেখানে দায়িত্ব বলে কিছুই নেই। লাইক ইউ আর দ্য সেন্টার অফ ইউর ওন কেওস। প্রত্যাশার হৃদয়ে প্রতিটি শব্দ ছুরি হয়ে বিঁধছে। প্রত্যাশা ফুঁপিয়ে উঠল। গলাটা কাঁপতে কাঁপতে ভাঙা স্বরে বলল, আসলে আমি ভাবতে পারিনি এমন কিছু হবে। হঠাৎ রাস্তাটা আটকে গেল, দেরি হওয়াতে সন্ধ্যা হজে। নীরব পুরো কথা সম্পূর্ণ করতে না দিয়ে আচমকা 2 হাতে প্রত্যাশার কাঁধ ধরে শক্ত করে গলার স্বর উঁচিয়ে বলল, ভাবতে পারোনি? এত দূর আসার আগে একটিবারও ভাবা উচিত ছিল না? তোমার কি একবারও মনে হয়নি ঘুরতে আসার আগে অ্যাটলিস্ট বাসাতে একবার জানাই? অনুমতির তোয়াক্কা নাই করলে একবার জানানো প্রয়োজন। তুমি একা নও, তোমার চারপাশে মানুষ আছে যারা তোমার জন্য ভাবে, যাদের জন্য তুমি চিন্তা না করলেও তারা তোমার জন্য উদ্বিগ্ন হয়। তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবার কতটা টেনশন হচ্ছিল তুমি বুঝতে পারবে সেটা। তোমাকে এসব বলে লাভ কি? তুমি নিজের মর্জি মতো চলো, যখন যা ইচ্ছে তাই করো। প্রত্যাশা ফোঁপাতে ফোঁপাতে ঠোঁট ভিজিয়ে নিয়ে অসহায়ভাবে ফিসফিস করল, আমি সরি। নীরবের রাগ কমল না। নীরব দাঁতে দাঁত চেপে গর্জে ওঠে। সেরি মাই ফুট বলেই ধাক্কা দিয়ে ছেড়ে দিল প্রত্যাশাকে। প্রত্যাশার টাল সামলাতে না পেরে 2 কদম পেছনে হটে গেল। বুকটা চেপে ধরছে কান্নায়, দমবন্ধ হয়ে আসছে ওর। কান্নার শব্দ আটকে যাচ্ছে গলায়। নীরব জুড়াল শ্বাস নিল। প্রত্যাশার চোখের অশ্রু কঠোর মনটাকে একটু মিইয়ে দিল। গলার স্বর রুক্ষ থেকে এবার একটু নরম হলো। মৃদু স্বরে বলল, আমি তোমাকে হার্ট করতে চাইনি, বাট তোমার কার্যকলাপ আমাকে বাধ্য করেছে কথাগুলো বলতে। শুনো, আমি বারবার বলছি তুমি মেয়ে, তুমি মেয়ে। এটা বলে আমি তোমাকে ছোট করছি না,
আর না তো তোমার কোনো দুর্বলতা প্রকাশ করছি। এটা তোমার দুর্বলতা না, তবে এটা বাস্তবতা। মেয়েদের সেফটির জন্য কিছু লিমিট রাখতেই হয়। নিজেকে সেফ রাখার জন্য সমাজের এই বাস্তবতাকে মানতে হয়। প্রত্যাশা বোবা হয়ে আছে। কথা বলার না আছে মুখ আর না আছে সাহস। শুধু নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে থাকে। নীরব আর কিছু বলল না। প্রত্যাশা বাইকের কাছে মাথা নত করে দাঁড়িয়ে। নীরব একটা মিনারেল ওয়াটার বোতল এনে প্রত্যাশার দিকে বাড়িয়ে বলল, চোখে মুখে পানির ছিটা দিয়ে নাও। নীরবের দিকে না তাকিয়ে প্রত্যাশা হাতে নিল। হাত দুটো কাঁপছিল। বোতলের ক্যাপ ঘুরিয়ে খুলতে সময় লাগছিল। নীরব মুখে কিছুই না বলে একটানে বোতলটা নিজের হাতে নিল। তারপর ক্যাপ খুলে প্রত্যাশার হাতে দিল। রাত গভীর। প্রত্যাশার দু চোখের পাতায় ঘুমের ছিটে ফোঁটাও নেই। অতিরিক্ত কান্নার ফলে ঘন পাপড়িগুলো একসাথে লেগে আছে। দুই হাতে বালিশ চেপে ধরে মুখ গুজে আছে। মাথার নিচের শিমুল তুলোর বালিশের অনেকটাই চোখের নোনতা জলে ভিজে গিয়েছে। নীরব জরুরি কল এসেছে বলে তখনই চলে যায়। মেয়ের শ্বশুর শাশুড়িকে অবশ্য ডিনার না করিয়ে ছাড়েন না শফিক সাহেব। প্রত্যাশা মাথা ব্যথার অজুহাত দিয়ে ডাইনিংয়ে যায়নি। আসলে খুব খারাপ লাগছিল। সবার সামনে গেলে সন্দেহ প্রকট হবে, তাই যায়নি। মেহমান যেতেই অধরা প্রত্যাশার রুমে আসে। একটানে শুয়ে থাকা প্রত্যাশাকে উঠান। প্রত্যাশার চোখ তখনও ভেজা ছিল। মাকে দেখে দ্রুত কান্না লুকাতে চাইল। অধরা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল সত্যি করে বল। তোর চোখ মুখ অন্য কিছু বলছে। সবার চোখ আড়াল হলেও আমার ফাঁকি দেওয়া যাবে না। মিথ্যা না বলে। মেয়ের চোখ মুখ ফোলা। তারপর নীরবেরও মুখাবয়ব স্বাভাবিক ঠেকেনি। ডিনারের জন্য কত করে বললেন, বসলই না। কাজের কথা বলে তক্ষুনি বেরিয়ে গেল। প্রত্যাশা হাত দুটো কোলের ওপর শক্ত করে ওড়নার আঁচল মুঠো করে ধরে সবটা বলল। সবটা শোনার সঙ্গে সঙ্গে নিস্তব্ধ ঘরে হঠাৎ ঠাস করে একটা শব্দ ছড়িয়ে পড়ে। অধরার হাত সজোরে এসে পড়ে প্রত্যাশার গালে। প্রত্যাশা হতভম্ব হয়ে নিজের গালে হাত দিয়ে মায়ের মুখপানে ছলছলে চোখে তাকিয়ে থাকে। অধরার আগে কাঁপতে কাঁপতে বললেন, তুই 5 বছরের বাচ্চা মেয়ে নোস। তোকে সবসময় শিখিয়ে পড়িয়ে দিতে হবে এমন নয়। কাউকে না জানিয়ে ঢ্যাং ঢ্যাং করে ঘুরতে চলে গেলি। আল্লাহ না করুক যদি আজ কিছু হয়ে যেত। থেমে ফির বললেন, আর যদি ঠিক সময়ে নীরব না পৌঁছাতো কি হতো ভেবেছিস? তুই একা নস, তোর সাথে আরো 2টা পরিবারের সম্মান জড়িয়ে আছে। অধরা বেশ কড়া করে আরও অনেক কিছুই বললেন। মায়ের থাপ্পড় বকুনির থেকেও নীরবের প্রতিটি কথা প্রত্যাশার মনে বেশি দাগ ফেলেছে। ওই ভারী ভারী ধারালো কথাগুলো ছোট্ট হৃদয়টাকে ক্ষতবিক্ষত করছে। রুম জুড়ে অন্ধকার। দূর থেকে বেপরোয়া নেড়ি কুকুরের ঘেউ ঘেউ শব্দ আসছে। কাউচে গা এলিয়ে ফোনের অপেক্ষায় থেকে থেকে অবশেষে হাতের ফোনটা অন করল। তারপর ডাইল করল। রিসিভ হতে সময় লাগলো। রিসিভ হতেই জিজ্ঞেস করল, হোয়াটস দ্য আপডেট? জব ডান? ওপাশ থেকে পাওয়া খবরে শরীরটা রাগে কাঁপতে লাগলো। রাগে হাতের ফোনটা অমনি ছুড়ে দিল। অন্ধকারে ফোনটা গিয়ে জানালার কাঁচে বাড়ি খেল। তক্ষুনি ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দ ঘরময় ছড়িয়ে পড়তে থাকলো। ইচ্ছে করছে সবকিছু জ্বালিয়ে দিতে। বড় বড় শ্বাস ফেলে কিছু পল চোখ বুজে থেকে পরপর স্বগতোক্তি করে বলল, ভালোবাসা তো শখ না, শ্বাসের মতো। আমার ভালোবাসা থামবে মানে তোমার নিঃশ্বাস বন্ধ। এক সেকেন্ড থেমে মুখে ডেভিল হাসি নিয়ে, পুরো দুনিয়া বলবে আদার্স ওয়ান সাইড লাভ ইটস ওকে বাট ইটস ডিফারেন্ট। এই প্রথম একটা সপ্তাহ প্রত্যাশার একটু অন্যরকম গেল। কোনো কিছুই আগের মতো উৎফুল্লতা নিয়ে করে না। প্রথম 3 দিন কলেজ প্রাইভেট যায়নি। মন খারাপ করে রুমেই থেকেছে বেশি। ফোনে বন্ধুদের সাথেও আড্ডা তেমন দেওয়া হয় না। মনটা বড্ড বিষণ্ণ। সে রাতের পর নীরব নিজ থেকে আর ফোন দেয়নি। পরের দিন লোকের মাধ্যমে প্রত্যাশার জন্য ঠিকই নতুন স্মার্টফোন পাঠিয়েছে। তবুও জনাব নিজে আসেননি। প্রত্যাশা রাতে নতুন ফোনে সিম ভরে কল করে। রিসিভ হয়, তবে নীরবের কথা আগের মতো লাগেনি। দায় সারাভাবে 2-1 কথা বলি কল কেটেছে। প্রত্যাশার মনটা কেমন কেমন করছে। কিছু একটা মিস করছে। অবচেতন মনটা চাইছে আগের মতো নীরবের সাথে একটু বেশি সময় নিয়ে আলাপন। নীরবের কথায় হালকা ফাজলামের সুর, আলতো গলায় প্রত্যাশা বলি ডাকা। ইস, প্রত্যাশার মনটা উচাটন করছে। এর মধ্যে কাল আবার আর এক ঝামেলা পেকেছে। ঝামেলা বলতে যেন তেন ঝামেলা নয়, একেবারে মহা ঝামেলা।
সেদিন সুস্থ অবস্থায় সম্মান নিয়ে ফেরার ঘটনা বন্ধুদের জানানোর সাথে প্রত্যাশা বিয়ের কথাও জানায়। বিচ্ছু কটা ট্রিট নিতে বাদ রাখেনি। কলেজ ক্যান্টিনে ইচ্ছে মতো খেয়েছে, বিল দিয়েছে প্রত্যাশা। গতকাল কলেজে প্রত্যাশাকে মনমরা অন্যমনস্ক দেখে হ্যাপি আর কোয়েল চেপে ধরে। প্রত্যাশা বলতি কোয়েল এ বুদ্ধি সে বুদ্ধি দেয়, কিভাবে বরের রাগ ভাঙাবে, নানা ট্রিপস দিতে থাকে। এক পর্যায়ে বলে, আরে শোন, আমার আর রোহানের ঝগড়া লাগলে আমরা কথা বলা বন্ধ করে দিই। তবে আমি আবার রেগে বেশিক্ষণ থাকতে পারি না। রোহানটা নিজ থেকে ফোন দেয় না, আমি ফোন দিয়ে মিষ্টি গলাতে ডাকতেই রোহানের রাগ পানি। প্রত্যাশা বিরক্ত চোখে তাকিয়ে বলল, তোর ওই মিষ্টি গলা বুঝি ট্যাঙ্ক ফুটা করে রস বের করে। রোহান শুনেই গলে পানি। আর আমার অবস্থা এমন যে আমি ফোনে হ্যালো বলতেই এএসপি সাহেবের গলায় যেন হিমালয় থেকে বাতাস এসে ঠান্ডা নিরুত্তাপ গম্ভীর করে দেয়। থেমি ফের বলল, ধুর বাদ দে তো, উনি এখনো আমার উপর রেগে আছেন, কিচ্ছুতেই মন গলবে না। আরে তোর মধ্যে রসকস কিছু আছে নাকি? একটু আদুরে ভঙ্গিতে দেখেছিস কখনো? এখনকার কাপলেরা যেভাবে ডাকে আর কি। মানে? কোয়েল নিজের এক্সপিরিয়েন্সের কথা বলে প্রত্যাশাকে বোঝায়। একবার বেব বলে ডাকলে তোর এএসপির রাগ কোথায় চলে যাবে? প্রত্যাশা কাটকাট গলায় বলল, এই না না, ও সব বেব ফেব আমার মোটেই পছন্দ নয়, বিশ্রী লাগে আমার কাছে। অন্য কিছু বল। আর ওনাকে ওরকম ডাকলে কষিয়ে ধমক দিবে, মাথা খারাপ, বাদ দে বোন। কোয়েলের সাথে সুর মিলিয়ে হ্যাপিও বলে, একবার দেখাই না। বন্ধুদের চাপে যদি নীরবের মন গলে, এই আশায় প্রত্যাশা কল করল। পাশ থেকে ওরা দুটো ইশারায় বল বল করছে। ও পাশ থেকে নীরব হ্যালো বলল। প্রত্যাশা কোনো রকমই জড়তা নিয়েই অস্ফুটে আওড়ায়, হ্যালো নীরব বেইব। চোখ খিচে বন্ধ করে ফেলে প্রত্যাশা। ইয়া আল্লাহ, ধমক যেন না দেয়, এই ভয়ে কাঁপতে থাকে। সময় গড়ায়, উত্তর আসে না। নীরব কোনো উত্তর না দিয়ে ঠাস করে কল কেটে দেয়। মুখের উপর কল কাটতেই ওরা তিনটে ইওর মুখ চাওয়াচাওয়ি করল। সকালে তীব্র মন খারাপ নিয়ে ঘুম থেকে ওঠে প্রত্যাশা। নতুন করে আর ফোন দেওয়ার সাহস হয়নি। মনটা বলছে সামনাসামনি গিয়ে সরি বললে এএসপি সাহেব আর রাগ করে থাকতে পারবেন না। রুম থেকে বেরিয়ে বসার রুমে এসে বাবাকে চায়ের কাপ হাতে খবরের কাগজে মুখ ডুবিয়ে থাকতে দেখল। পাশে বসতেই শফিক সাহেব এক গাল হেসে বললেন, শুভ সকাল আমার মা। প্রত্যাশা বিরস মুখে বলল, শুভ সকাল। আমার মায়ের কি মন খারাপ? মুখটা ভারী ভারী লাগছে যে। কি হয়েছে সোনামা আমার? বাবার আদরে স্বরে প্রত্যাশা প্রশ্রয় পেল। বাবার কাঁধে মাথাটা এলিয়ে দিল, ডান হাতের ফাঁক দিয়ে একটা হাত আঁকড়ে ধরল, বলল, কিছু হয়নি তো। পড়াশোনার কি খবর? ভালো। নীরবের সাথে দেখা করার জন্য ও বাড়ি যাওয়া দরকার। তবে কি করে আব্বু আম্মুকে বলবে? বলতেও তো লজ্জা লাগছে। প্রত্যাশা তড়িৎ ফোন দিয়ে এঁটে নিল। আদলাদি গলায় বলল, আব্বুর কথা খুব মনে পড়ছে, আপুকে দেখতে ইচ্ছে করছে। নীলা গিয়েছে 1 সপ্তাহ হয়নি, এর মধ্যে তোর আপুর জন্য মন কেমন করছে? অধরা এগিয়ে আসতে আসতে বললেন, মা কি করে সত্যিটা বলবে? আরে না, আপুর জন্য নয়, তবে আপুর দেবরের জন্য সত্যিই মনটা কেমন কেমন করছে। ঠিকঠাক কথা বলতে না পেরে স্বস্তি পাচ্ছি না। প্রত্যাশা আবদারে সুরে বলল, আম্মু যাই না আব্বুর সাথে সকালে গিয়ে বিকেলেই চলে আসব। আব্বুরও তো আপুকে দেখতে মন চাইছে, তাই না আব্বু? প্রশ্নটা শফিক সাহেবের মুখের দিকে তাকিয়ে করে। শফিক সাহেব কিছু বলার আগেই অধরা খিকিয়ে উঠলেন। এখন কোথাও যাওয়াটাও নেই। মায়ের রসকসহীন কথা শুনে মনটা আরো খারাপ হয়ে আসলো। প্রত্যাশা রুমে এসে জানালার গ্রিল ধরে দাঁড়ালো। নীরবের ওপর রাগ হলো। বেটা ইসপি, সময় একদিন আসবে, সেদিন প্রত্যাশাও এর থেকে কঠোর রাগ অভিমান পুষে রাখবে। এভাবে কথা না বলে কষ্ট দেওয়া সেদিন হাড়ে হাড়ে টের পাবে, এর দ্বিগুণ কষ্ট দিয়ে ছাড়বে। এসব ভেবে ঠোঁট উল্টায় প্রত্যাশা। দুঃখটাকে ফিল করতে মনে হলো একটা স্যাড সং গাওয়া যাক। গলা ছেড়ে গাইল, যদি ভুলতে পারতাম তোরে আমি, কাঁদতে হতো না। আজ মনের ভেতর ক্ষতগুলো জমতে পারত না। গানটা জমলো না, চোখ দিয়ে পানি বেরোয়নি। বিকেলবেলা লেবুর রস চোখে লাগিয়ে পুরো ফিলিংসটা নেওয়া যাবে।
টেবিলের ওপর বাটিতে থাকা খেজুর হাতে তুলে মুখে পুরল। শ্বশুর মশাই সেদিন কয়েক রকমের খেজুর এনেছিলেন, মন মেজাজ ভালো না থাকায় খাওয়াই হয়নি। আব্বুর জন্য জাইনা মাছ, কাউন্ট তসবি আরও অনেক কিছুই দিয়েছে। এই দেখে প্রত্যাশা বলছিল, শ্বশুর মশাই খুব ভালো, কত সুন্দর আদর করে ডাকে, কখনো রেগে কথা বলে না। আবার দেখো না কত কিছু দিয়েছে। অধরা সাথে সাথে বলল, হ্যাঁ, কিছু না বললে তারপর খালি দিলেই সে ভালো, আর উচিত কথা বললেই সে হয় খারাপ। যেমন শাশুড়ি উচিত কথা বলে তাই ভালো নয়, ঠিক বলেছি না? প্রত্যাশার জিভ কেটে ভাবল, এই রে মনের কথা আম্মু বলে দিয়েছে। দুদিন পর সময়টা দুপুর নাগাদ। প্রত্যাশা মনে মনে বেজায় খুশি। খানিকক্ষণ আগেই আনিশার জন্মদিন উপলক্ষে বাবার সাথে এই বাড়ি এসেছে। যদিও আত্মীয় স্বজন কাউকে বলা হয়নি, নিজেরাই শুধু। তবুও শর্মিলা রাতে ফোন করে শফিক সাহেবের পরিবারকে বলেন, বাড়ির ছোট বউকে আনতে এক প্রকার রিকোয়েস্টের সুরেই বলেন। কিচেনে দুই যা রান্না করছে, নীলা মুখ গম্ভীর করে প্যানে কিছু নাড়ছে। প্রত্যাশা এগিয়ে এসে বলল, আমি কিছু করি? প্রত্যাশার দিকে তাকিয়ে নিহারিকা বললেন, থাক, গরমের মধ্যে মাত্রই আসলো, ফ্যানের নিচে গিয়ে বসো। নীলা ফোঁস ফোঁস করতে থাকে। ওকে ফ্যানের নিচে নিয়ে গিয়ে বসতে বলছে, আর এদিকে আমাকে সে কখন থেকে আগুনের কাছে দাঁড় করিয়ে রেখেছে। যত সব, আমার দিকে কারো নজর পড়ছে না। পরি হাতের কাজ ছেড়ে বলল, বড় খালাম্মা, আমার এখানকার কাজ শেষে কি কি ধোয়া লাগবো দেন, রোদ থাকতে থাকতে ধুইয়া দিই। নিহারিকার হাত জোড়া। প্রত্যাশার দিকে তাকিয়ে বলল, প্রত্যাশা, নীরবের রুমে দেখো সোফায় ওর শার্ট প্যান্ট আছে, ওগুলো একটু পরীকে এনে দাও তো। আচ্ছা, আমি এক্ষুনি আনছি। প্রত্যাশা মুখে হাসি নিয়ে পা চালালো। হঠাৎ পিছন থেকে ডাক আসলো, শোনো। প্রত্যাশা থেমে গেল। নিহারিকার অনেক বছরের অভিজ্ঞতা। এদিকে প্রত্যাশা ছোট, তাই বলে দিলেন, শার্ট আর প্যান্টের পকেটগুলো চেক করে নিও, দরকারি কাগজ টাগজ থাকতে পারে। তোমার শ্বশুরের পকেট থেকে তো কাচার সময় আগে অফিসিয়াল কাগজ পেতাম, তারপর থেকে আমি ভালো করে দেখে নিই। প্রত্যাশা প্যান্টের পকেট চেক করতে থাকে। একটা থেকে কচকচে কটা নোট পেল, পাশে নামিয়ে রাখল। শেষ প্যান্টে হাত ঢোকাতে ভারী ভারী কিছু ঠেকল। বের করল একটা জুয়েলারি শপের প্যাকেট। হঠাৎ প্রত্যাশার খুলে দেখতে ইচ্ছে করল। প্যাকেটের ভিতর লাল রঙের দুইটা বক্স। একটা বক্সে স্বর্ণের লকেট সহ চেন, লকেটের ওপর পি লেটার। অন্য বক্সে নুপুর, তবে নুপুর জোড়া বাচ্চাদের। প্রত্যাশা কপালে ভাঁজ ফেলে ভাবতে থাকে, পিতে এ বাড়িতে কি আছে? কয়েক মুহূর্ত পর মনে হল, পি4 তো প্রত্যাশাও হয়। তবে তবে নুপুর জোড়া কার? প্রত্যাশা আর না ঘেটে ওয়ার্ড্রবের উপরই রেখে দেয়। দেখা যাক নীরব এসব কাকে গিফট করে। এ বাড়িতে এসে জানল, আজ কদিন নীরব বাড়িতে বসার ফুসরত পাচ্ছে না, কোনো একটা কেস নিয়ে খুব ব্যস্ত। আনিশা এসে আবদার জুড়ল, কানামাছি খেলবে। প্রত্যাশার মনটা আবার বাচ্চাদের ক্ষেত্রে খুবই নরম। না করতে না পেরে বলল, চলো তোমার ছোট দাদানের রুমে গিয়ে খেলি। ড্রয়িং রুমে সবার মাঝে খেললে সবাই বিরক্ত হবে, ভালো দেখায় না। বড়রা সবাই আছে, রুমে চলো। নীরবের রুমে প্রত্যাশার চোখ বাঁধা। আনিশা এবার নাক ফুলিয়ে বলল, নতুন ভাবি, নো চিটিং, এবার চিটিং করলে তোমার সাথে আরই। এই না, আর চিটিং হবে না, পাক্কা প্রমিস। আনিশা এবারে ব্যালকনিতে লুকাতে যায়। প্রত্যাশা খুঁজতে থাকে, ডাকছে, আনিশা সাড়া দাও। সাড়া না দিলে খেলবো না কিন্তু। আনিশা কোকিলের সুরে বলল, কুক কুক। প্রত্যাশা শব্দটা অনুসরণ করে এগোতেই হঠাৎ ধাক্কা লাগে কারো সঙ্গে। আচমকা ধাক্কায় টাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয়। ঠিক তখনই একজোড়া শক্ত হাত কোমর জড়িয়ে ধরে। শরীরটা থেমে যায় সেই নির্ভর হাতের উপর। ও ত্রস্ত এক হাতে চোখের উপরের কাপড় টেনে দেয়। চোখ বাঁধা ছিল বিধায় ঝাপসা দেখছে। কয়েকবার পলক ফেলে স্বচ্ছ করে নেয় দৃষ্টিটা। নীরবর দিকে ঝুঁকি, কপাল ঘামে ভিজা। খোঁজা খোঁজা দাড়ির ভেতর দিয়ে চিকচিক করছে ঘাম। চোখ দুটো আশ্চর্য রকম শান্ত। প্রত্যাশার মুখের দিকে স্থির চেয়ে। ওর চোখে চোখ পড়তেই ধক করে উঠল বুক। দুজনের চোখে চোখ। কয়েক মুহূর্ত গড়ালো নিঃশব্দে, দুজন দুজনের দিকে তাকিয়ে। নীরবের চোখের মনি স্থির, খুব কাছে থাকা রমণীর মুখকণে। প্রত্যাশা জিভ দিয়ে নিম্নষ্ঠ ভিজিয়ে মিহি স্বরে বলল, ছাড়ুন। বোঝা গেল না কথাটি নীরবের কর্ণকুহরে ঢুকল কিনা।
ওর দৃষ্টিতে এখনো সেই একরোখা স্থিরতা। একটুও না নড়ল আর না তো চোখের পলক পড়ল। তন্মধ্যে আনিশা ব্যালকনির কোণ থেকে দৌড়ে আসলো। মুখ ভর্তি হাসি নিয়ে 2 হাত এক করে করতালি দিল। ঝুমঝুম করে বলে উঠল, ইয়ে, আমি জিতেছি, হুররে! নতুন ভাবি খুঁজে পাওনি?